একজন ৩৪ বছরের মেয়ের নিজের বাড়িতে রাতে খুন হয়ে যায়। সকালে ফরেনসিক ডিপার্টমেন্ট এসে হাজারো প্রমাণ সংগ্রহ করে নিয়ে যায়। তারপর বছরের পর বছর কেটে যায়, কিন্তু খুনিকে তা ৪০ বছর ধরে জানা যায় না। কিন্তু একটা কোকা কোলা ক্যান এমন কিছু করে যা ৪০ বছরের পুরনো কেসকে ৪০ ঘন্টার মধ্যেই সমাধান করে ফেলে। এই ঘটনা পুরোপুরি বুঝতে আমাদের যেতে হবে আমেরিকার কোলোরাডো রাজ্যে, এবং বিশ্বাস করুন, এই কেস আপনার ভেতরের গোয়েন্দাকে সন্তুষ্ট করবে। ঘটনা হল ১৯৮১ সালের। ৩৪ বছর বয়সী সিলভিয়া কোয়ালে খুবই উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল। সে পেশায় একজন আর্কিটেক্ট ছিল। ইতিহাস পড়া, ইতিহাসের মানচিত্র দেখা, প্রাচীন স্থাপত্য থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন ভবনের নকশা তৈরি করা, এটাই ছিল তার কাজ। এর পাশাপাশি তার নিজের বেকারিতে বিয়ের কেক বানানোর ব্যবসাও ছিল। সিলভিয়া মোটের ওপর একজন স্বাধীন মেয়ে ছিল, এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পর সে তার বাবা মায়ের বাড়ির কাছাকাছি নিজস্ব একটা বাড়ি কিনেছিল যেখানে সে একাই থাকত। তবে প্রতিদিন সকালে সে তার পরিবারের সঙ্গে কফি খেতে যেত। ১৯৮১ সালের ৪ আগস্টের দিন ছিল। সকাল ৮টা বাজে, এবং প্রতিদিনের মতো সিলভিয়ার বাবা তার বাড়িতে যান সকালের কফি খেতে। পৌঁছানোর পরই তিনি বাড়িতে অদ্ভুত একটা পরিবেশ লক্ষ্য করেন। বাড়ির মূল দরজা খোলা ছিল এবং পেছনের দরজাও খোলা ছিল। তার বাবা যখন তার বাড়ির ভেতরে ঢোকেন, তারপর তিনি দেখেন লিভিং রুম আর বেডরুমের মাঝখানে সিলভিয়া পড়ে আছে। তিনি দৌড়ে সিলভিয়ার কাছে যান এবং দেখেন সিলভিয়ার শরীর থেকে রক্ত বের হচ্ছে। লক্ষণীয় বিষয় হল, সিলভিয়ার শরীরে একটাও জামা কাপড় ছিল না। তার ২ হাত তার নিজের শার্ট দিয়ে বাঁধা ছিল, আর মুখ একটি তোয়ালে দিয়ে ঢাকা ছিল। তিনি তোয়ালেটি সরিয়ে দেখেন সিলভিয়ার মাথায় গুলি মারা হয়েছে এবং বুকে অনেকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। সিলভিয়াকে এই অবস্থায় দেখে তিনি পাশে পড়ে থাকা তোয়ালে দিয়ে তার শরীর ঢেকে দেন। এরপর তিনি অ্যাম্বুলেন্স আর পুলিশকে কল করতে ফোনের কাছে যান, কারণ এটা ১৯৮১ সালের ঘটনা। তখন মোবাইল ফোনের আবিষ্কার অতটাও হয়নি। বেশিরভাগ বাড়িতে তখনও ল্যান্ডলাইন ফোনই ব্যবহার করা হতো। যখন তিনি ফোনের কাছে পৌঁছান, তখন দেখেন কেউ ল্যান্ডলাইনে তার কেটে দিয়েছে। পুলিশ যখন সিলভিয়ার বাড়িতে পৌঁছায়, তখন তার বাবা বলেন যে সিলভিয়ার শরীর উলঙ্গ অবস্থায় ছিল এবং ওই তোয়ালেটি তিনি দিয়েছেন। পুলিশ তোয়ালেটি সরিয়ে ক্রাইম সিনের ছবি তুলতে শুরু করে যাতে তারা দৃশ্যটি বিরক্ত না করে প্রমাণ সংগ্রহ করতে পারে। সিলভিয়ার মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়, এবং এরপর ফরেনসিক টিম তার বাড়ির খুঁটিনাটি তল্লাশি করতে থাকে। তল্লাশির সময় তারা দেখতে পায় যে বেডরুমের জানালা ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জানালাটি অনেক মজবুত হওয়ার কারণে ভাঙা যায়নি। এরপর তারা বাথরুমে গিয়ে দেখেন যে বাথরুমের একটি বড় জানালা সম্পূর্ণ ভাঙা, এবং সেই জানালা দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা সোজা ঝোপের মধ্যে চলে গেছে। প্রমাণ সংগ্রহের জন্য তারা ঝোপগুলিও তল্লাশি করে এবং ঝোপের প্রায় ৬ ফুট দূরে ভাঙা জানালার কাজ খুঁজে পায়। বাড়ির ভেতর থেকেও প্রচুর ফরেনসিক প্রমাণ পাওয়া যায়। যদিও সিলভিয়ার মৃতদেহ ড্রয়িং রুম আর বেডরুমের মাঝের ফ্লোরে পাওয়া গিয়েছিল, কিন্তু তার বেডরুমের বিছানায় অনেক রক্ত ছড়িয়েছিল। পুরো বেডশিট, পিলো কভার এবং ডোরম্যাট সবকিছু রক্তে ভিজে ছিল। পুলিশ বিছানার পাশে রক্তে মাখা একটি ছুরিও পায়। এখন এই ছুরি, সিলভিয়ার বেডশিট, পিলো কভার, বিছানার পাশে থাকা একটি কমলা রঙের রাগ, সেই তোয়ালে যেটা দিয়ে সিলভিয়ার মুখ ঢাকা হয়েছিল, এবং যেহেতু সিলভিয়ার দেহ নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল, তার প্রাইভেট পার্ট থেকেও কিছু স্যাম্পল নেওয়া হয়। সিলভিয়ার শার্ট, যেটা দিয়ে তার হাত বাঁধা ছিল, এগুলো সব ফরেনসিক বিভাগ তদন্তের জন্য নিয়ে যায়। সব প্রমাণের তদন্তের পাশাপাশি পুলিশ বাড়ির সদস্যদের সঙ্গেও কথা বলে। সিলভিয়ার পরিবারের সাথে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়, তারা জানায় যে ৪ আগস্ট সিলভিয়ার বাড়িতে কেউ আসেনি। এর সাথে সাথে পুলিশ জানতে পারে যে রাত ১১টায় সিলভিয়া তার বোনের সাথে ফোনে কথা বলেছিল। এ থেকে প্রমাণিত হয় যে রাত ১১টা পর্যন্ত সিলভিয়ার ফোন চালু ছিল, কিন্তু সিলভিয়ার খুনের পর ফোনের লাইন কাটা অবস্থায় পাওয়া যায়। এ থেকে বোঝা যায় যে খুনি রাত ১১টার পরে সিলভিয়ার বাড়িতে ঢুকেছিল। এরপর সিলভিয়ার পোস্টমর্টেম রিপোর্ট আসে, যেখানে মৃত্যুর ২টি কারণ উল্লেখ হয়। প্রথমত, তার বুকে ৩ বার ছুরি দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার হার্ট এবং দুটো ফুসফুসে গভীরভাবে ড্যামেজ হয়ে যায়, এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিলভিয়ার মৃত্যু হয়। তার মৃত্যুর দ্বিতীয় কারণ ছিল কপালে লাগা গুলি। সিলভিয়ার দেহ থেকে নেওয়া স্যাম্পল থেকে স্পষ্ট বোঝা যায় যে তার সাথে ধর্ষণও করা হয়েছিল। সিলভিয়ার দেহ, বালিশ, বিছানার চাদর এবং তোয়ালে থেকে সিমেনের নমুনা পাওয়া যায়। এছাড়া সিলভিয়ার গলায় একটি গভীর লাল দাগ ছিল, যা দেখে বোঝা যায় যে তাকে শ্বাসরোধ করারও চেষ্টা করা হয়েছিল। ময়নাতদন্তে এটি স্পষ্ট হয় যে সিলভিয়া নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, এবং এই প্রচেষ্টায় তার অনেক নখ ভেঙে গিয়েছিল। ১৯৮১ সালে বিজ্ঞানের এতটা উন্নতি হয়নি, এবং ফরেনসিক বিশেষজ্ঞদেরও তেমন ভালো যন্ত্রপাতি ছিল না যাতে তারা সবকিছু খুঁটিনাটি তদন্ত করতে পারে। এ কারণে তদন্ত দীর্ঘায়িত হয়,
এই ঘটনার 2 বছর পর অর্থাৎ 1983 সালে ফরেনসিক সায়েন্সে কিছু উন্নতি হয়। সেখানে তারা একটি বিকল্প আলো তৈরি করে যেখানে ডিএনএ খুব সূক্ষ্মভাবে দেখা যায়। অবশেষে 1983 সালে সিলভিয়ার দেহ, তোয়ালে, শার্ট, বালিশের কভার, বিছানার চাদর এবং কমলা রঙের র্যাগে কোনো অন্য ব্যক্তির ডিএনএ পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো যে ডিএনএ এত কম পরিমাণে ছিল যে সেটিকে সেই সব জায়গা থেকে বের করে মিলানোর জন্য পাঠানো সম্ভব ছিল না। সময় চলে যায়, কিন্তু সময়ের সাথে সাথে বিজ্ঞানও উন্নতি করতে থাকে এবং 2000 সালে এসে সিবিআই অবশেষে সেই ডিএনএ ডেভেলপ করতে সক্ষম হয় এবং সেটি ছিল একটি পুরুষের ডিএনএ। সিবিআই এফবিআই এর সাহায্যে সেই ডিএনএ কম্পিউটার সিস্টেমে মিলানোর চেষ্টা করে, কিন্তু সেটি কোনো অপরাধীর রেকর্ডের সাথে মেলে না। এর মানে যেই অপরাধী ছিল তার হয়তো এটি প্রথম এবং শেষ অপরাধ ছিল। এই সময়ের মধ্যে একজন চোর নিজের উপর মিথ্যা অভিযোগ নেয়, কিন্তু পরে তদন্তে জানা যায় যে সেই চোর ফ্রি খাবার এবং সিগারেট পেতে জেলে যেতে চেয়েছিল, তাই সে মিথ্যা বলে নিজেকে ফাঁসাতে চেয়েছিল। এরপরে সিবিআই এবং এফবিআই প্রতি বছর এই ডিএনএটি বিভিন্ন ডেটাবেসের সাথে মিলানোর চেষ্টা করে, কিন্তু 2020 সাল পর্যন্ত এটি কোনো ডেটাবেসের সাথে মেলেনি। অবশেষে এরপর 2020 সালে একটি কোম্পানি সামনে আসে যার নাম ইউনাইটেড ডেটা কালেক্ট। তারা স্বাস্থ্য সম্পর্কিত গবেষণার জন্য মানুষের ডিএনএ স্যাম্পল তাদের ডেটাবেসে সেভ করে রাখে। এখন সিবিআই তাদের সাহায্য নেয় এবং 26শে মে 2020 সালে সিলভিয়ার বাড়িতে পাওয়া ডিএনএ একটি পরিবারের ডিএনএর সাথে মিলে যায়। পুলিশের জন্য কাজ সহজ হয়ে যায়, কারণ সেই পরিবারে খুব কম লোক বেঁচে ছিল। ধীরে ধীরে পুলিশ সবাইকে বাদ দেয় এবং সন্দেহের সূচক গিয়ে পড়ে একমাত্র একজন মানুষের ওপর, একজন ব্যক্তি যে 1981 সালে সিলভিয়ার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে থাকত এবং নেব্রাস্কা নামে একটি জায়গায় বসবাস করত। এখন পুলিশ তার বিল্ডিংয়ের চারপাশে ঘোরাফেরা শুরু করে। একদিন এক ব্যক্তি বিল্ডিংয়ের ময়লা জমিয়ে পাশের ডাস্টবিনে ফেলতে যায় এবং সেই সুযোগে পুলিশ সেই ব্যাগ তুলে নিয়ে ফরেনসিকের কাছে নিয়ে যায়। সেই ময়লার মধ্যে পুলিশ একটি বিল পায় যা সন্দেহভাজন ব্যক্তির নামে ছিল। তাতে তার ইমেইল ঠিকানা এবং কেনা জিনিসের তালিকা ছিল। সেই কেনা জিনিসের মধ্যে ছিল ভ্যানিলা ফ্লেভারের কোকা কোলার একটি ক্যান এবং সৌভাগ্যবশত সেই ব্যাগেই ক্যানটি পাওয়া যায়। পুলিশ সেই ক্যানের ডিএনএ সিলভিয়ার বাড়িতে পাওয়া ডিএনএর সাথে মিলিয়ে দেখে এবং সেটি মিলে যায়। পুলিশ নেব্রাস্কায় ফিরে যায় এবং সেই বিল্ডিং থেকে তাকে ধরে আনে। এই 62 বছর বয়সী লোকটির নাম ডেভিড ডেইনওয়ে, যে আজ থেকে 40 বছর আগে সিলভিয়াকে খুন করেছিল। আর যখন ডেভিড সিলভিয়াকে খুন করেছিল তখন তার বয়স প্রায় 22 বছর ছিল। 40 বছর পর সে একদমই আশা করেনি যে পুলিশ তাকে খুঁজে বের করবে এবং বুড়ো বয়সে তাকে জেলে যেতে হবে। এরপর আদালতে মামলার শুনানি শুরু হয়। পুলিশ তাদের সব প্রমাণ আদালতে পেশ করে। তবে এখানে আসে গল্পে একটি টুইস্ট। ডেভিড বলে সিলভিয়াকে খুন করেছে তার বয়ফ্রেন্ড, যে খুবই আক্রমণাত্মক ছিল এবং আগে অনেকবার সিলভিয়াকে আঘাত করেছে। এই বিষয়ে সিলভিয়ার পরিবারও জানত। ডেভিড দাবি করে সে সিলভিয়ার বাড়িতে সিলভিয়ার অনুমতি নিয়ে গিয়েছিল, এজন্যই তার ডিএনএ সেখানে মিলেছে। সে আরও বলে পুলিশ ভুল করেছে সিলভিয়ার বয়ফ্রেন্ডকে তদন্তের আওতায় না এনে। কিন্তু এগুলো সবই ছিল তার সাজার হাত থেকে বাঁচার অজুহাত, কারণ ফরেনসিক বিভাগের মতে ক্রাইম সিনের চারপাশে মাত্র 2টি ডিএনএ পাওয়া গিয়েছিল, একটি সিলভিয়ার এবং আরেকটি ডেভিডের। এরপর 2022 সালে সব প্রমাণ ডেভিডের বিরুদ্ধে থাকার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও ডেভিড সিলভিয়ার বাড়িতে এমনভাবে আক্রমণ করেছিল কেন সেটা এখনও অফিসিয়ালি পরিষ্কার নয়। তবে পুলিশের ধারণা ডেভিড ইয়ন উদ্দেশ্যেই সিলভিয়ার বাড়িতে গিয়েছিল এবং তাকে ধর্ষণের পর খুন করে। সিলভিয়া বিচার পেলেও তার মা বাবা সেই বিচার দেখে যেতে পারেননি। আজ তার বিচার দেখার জন্য পরিবারে আছে কেবল তার ছোট বোন, যার ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। এই কেসের রায় ঘোষণার পর বিচারক একটি ইন্টারেস্টিং কথা বলেন, যদি কারো সাথে অপরাধ হয়ে থাকে আশা হারাবেন না। পুলিশ ও ফরেনসিক বিভাগ অবশ্যই সাহায্য করবে এবং আপনি বিচার পাবেন। আরেকটি লাইন তিনি বলেন, যারা এতদিন অপরাধ করেছে এবং বেঁচে গেছে তারা কখনো ভাববেন না যে তারা সব সময় বেঁচে যাবে। পুলিশ ঠিকই আপনার পেছনে আসবে আর তাকে সাজা দেবে। তো বন্ধুরা, আপনি যদি এমন সত্য অপরাধের গল্পে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কেসটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।